আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে নাকাল জনজীবন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল পাচ্ছেন না। আবার কোথাও তেল এলেও তা অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ না পেলে কাল পাওয়া যাবে কিনা সেই শঙ্কা থেকে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাম্প কর্তৃপক্ষ বলছেন, আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ করা ও ব্যক্তিগতভাবে মজুত করার প্রবণতাই বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। দর্শক, ফিল্ম স্টেশনের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সকালে যেমনটি বলেছিলেন বিজয় সরণি থেকে পরিবাগে এই মুহূর্তে যানবাহনের সারি কেমন দেখছেন এবং আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা? শোভন, পরিবাগেও যানবাহনের সারি কিন্তু রয়েছে, তবে এই যে ধাপে ধাপে তারা তেল নিচ্ছে সেটি কিন্তু অনেকটাই শৃঙ্খলাবদ্ধভাবেই তারা তেল দিতে পারছেন, কারণ তারা বলছিলেন তাদের কাছে এখনও 17,000 লিটার অকটেন মজুদ রয়েছে। তো এই যে বিজয় সরণি পাম্পে সকালে ছিলাম সেখানেও কিন্তু দীর্ঘ সারি, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সারি জুড়ে বাইকাররা অবস্থান করছিল। তো পরিবাগেও একই চিত্র, তবে সেই তেল নিয়ে কোনো সংকট নেই। সরকার নির্ধারিত যে 5 লিটার তেল মোটর সাইকেল চালকরা পাচ্ছেন, এছাড়া যে প্রাইভেট কার সেটি 10 লিটার তেল তারা দিতে পারছেন তাদেরকে সেবা, কারণ সবাই যেন এই সেবা নিশ্চিত করতে পারে, সবার মাঝে যেন সেবা নিশ্চিত করতে পারে, সেজন্য পাম্প কর্তৃপক্ষরাও আসলে সরকার নির্ধারিত সেই বিষয়টি মাথায় রেখেই মূলত পাম্প পরিচালনা করছেন। তবে এই পাম্প কর্তৃপক্ষরা বলছেন যে এই কয়েকদিনের যে চাপ, সেই চাপ সামলিয়ে কর্মচারীরাও অনেকটাই আতঙ্কিত রয়েছেন, কারণ গতকালকে যে নড়াইলে ঘটে যাওয়া ঘটনা, পাম্প কর্তৃপক্ষকে মেরে ফেলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আজকে রাজধানী জুড়ে কিন্তু একই চিত্র দেখা গেছে যে পাম্প কর্মচারীরা বলছেন যে তাদের যে পেশিশক্তি তাদেরকে দেখানো হয়, বা এই যে এই লাইন ভঙ্গ করে তেল নেওয়া, বা এই যে কথা কাটাকাটি, এই ধরনের ঘটনা কিন্তু নিয়মিত ঘটছে, 1 মাস জুড়েই ঘটছে। তো সেটি থেকে বেরিয়ে যেন সরকার এই যে তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে যেন এই যে করতে পারে, সব কিছুই তারা বলছিলেন যে যেন সেই তেলের বিষয়টি স্থিতিশীলতা যেন কমিয়ে যেন সরকার তেল নিরবিচ্ছিন্নভাবে দিতে পারে। তো কর্মচারীরাও দিনভর চেষ্টা করছেন সেই সব চাপ সামলিয়ে গ্রাহকদের মাঝে সেবা দিতে। তো সেবা কিন্তু নিরবিচ্ছিন্নই পাচ্ছে সবাই। তবে এই যে চালকদেরও কিছু তারাও বলছিলেন যে অনেক ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষরাও সেই 5 লিটারের জায়গায় 6-7 লিটার তেল তারা দিচ্ছেন, এইটি তারা অভিযোগ করছিলেন যে অনেকে তেল পাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে রাজধানী জুড়ে অনেক পাম্পই বন্ধ রয়েছে, সেই পাম্প যেগুলো খোলা রয়েছে সেগুলোতে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করতে পারছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর পরিবাগ থেকে সবশেষ। শোভন। দর্শক, আমরা রাজধানীর পরিবার থেকে জানছিলাম ফিলিং স্টেশনের খবর। বিমানের জ্বালানির দাম 80% বাড়ানোর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি টিকিটে গড়ে 1200 টাকা আর আন্তর্জাতিক রুটে 5,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে বিমান সংস্থাগুলো। জেট ফুয়েলের আমদানি স্বাভাবিক থাকার পরও জ্বালানি তেলের এমন দাম বৃদ্ধির ফলে পর্যটন শিল্প ও দেশীয় অ্যাভিয়েশন খাত হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে বিস্তারিত। বিমান চলাচলের অর্ধেকের বেশি ব্যয় হয় জ্বালানি তেলের মূল্য পরিশোধে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে হঠাৎ করেই জেট ফুয়েলের দাম 80% বৃদ্ধি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। 95 টাকা লিটারের জেট ফুয়েল এখন থেকে লিটার 202 টাকা দিয়ে কিনতে হচ্ছে বিমান সংস্থাগুলোর। অস্বাভাবিক এই বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ রুটে 1000 থেকে 1500 আর বিদেশগামীদের 5 থেকে 7000 টাকা বেশি দিতে হচ্ছে। তো আমাদের প্রবাসীদের জন্য তবে সেই জিনিসটা লোকসানের মধ্যে পড়ছে। এখানে 45, যেখানে 35 ছিল এখন 45 দিয়ে কিনতেছি টিকিটটা, অনেক দাম হয়ে গেছে, মানে আগে থেকে 10,000 টাকা বেশি। হঠাৎ করে টিকিটের দামটা যে বেড়ে গেল, প্রবাসীরা তো আপনার জামিলা পড়ে গেছে। এখন আমাদের টিকিটটা একটু কম করলে আমাদের লাগে ভালো হইতো। আসার পরে শুনতেছি যে 22,000 থেকে 25,000 টাকা পর্যন্ত লাগতেছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেন, অভ্যন্তরীণ রুটে বেশি দামে টিকিট বিক্রি করতে বাধ্য হয় যাত্রীরা বিকল্প পথ বেছে নিতে পারেন। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিতে না পেরে ব্যবসা সীমিত করতে হতে পারে বলে মনে করেন তিনি। 115% ইনক্রিজ করা মানেই হচ্ছে এটা ডিরেক্ট এয়ারলাইন যেমন সাফার করবে, সাথে সাথে এটার প্রভাবটা কিন্তু যাত্রীদের, এয়ারলাইন্স সেবা যারা নিচ্ছেন সেই সম্মানিত যাত্রীরা কিন্তু এটা সাফার করবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আক্রান্ত দেশগুলো সেখানে অলমোস্ট আমি বলবো যে $0.58 থেকে $0.60 পার লিটার জেট ফুয়েল প্রাইস, whereas বাংলাদেশে সেটা 1.32। এটা কি করে সম্ভব যে আমরা আদার্স ক্যারিয়ারের সাথে একটা কম্পিটিটিভ ফেয়ার দিয়ে বিজনেসে টিকে থাকা? দেশে গত 22 দিনে 25টি তেলের চালান এসেছে। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির পর পাকিস্তান 24.49%, মালদ্বীপ 18.54%, পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল জ্বালানির মূল্য বৃদ্ধি না করলেও বাংলাদেশ 2 দফায় 80% দাম বাড়িয়েছে। টিকিটের দাম অস্বাভাবিক বাড়ানোর কারণে এর সরাসরি প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপর। প্রতিযোগিতার বাজারে দেশীয় সংস্থাগুলোর টিকে থাকা দায় হয়ে পড়বে। লিস্ট এভিয়েশন সেক্টরে আমি কোনো স্টেপ বা ড্রাইভ আমি দেখিনি, একেবারেই জিরো বলতে পারেন, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এটাকে আটকে দেওয়ার কিছু পায়তারাও আমরা দেখেছি। নন এরোটিক্যাল চার্জেসগুলো এত বেশি হাই ছিল যেটাও এই কোম্পানিগুলো বা এয়ারলাইন্সগুলোর জন্য সাপোর্টিভ ছিল না। বিশেষজ্ঞদের দাবি, অবিলম্বে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধি পুনর্বিবেচনা না করলে অনেক গন্তব্য বন্ধ হয়ে যেতে পারে, একই সঙ্গে রাজস্ব হারাতে পারে সরকার। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার ও ভোলা 3 আসনের সংসদ সদস্য মেজর মোহাম্মদ হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ কিছুক্ষণ আগে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা। জানাজায় অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জানাজার আগে উপস্থিত সবার কাছে স্ত্রীর আত্মার মাগফিরাতের জন্য দোয়া চান জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এবছর ঈদ উল ফিতরের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের পক্ষ থেকে এসব দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে তা প্রতিরোধে বেশ কিছু সুপারিশমালা তুলে ধরা হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, এবারের ঈদ যাত্রার শুরুর দিন 14 মার্চ থেকে ঈদ যাত্রা শেষে কর্মস্থলে ফেরা 28 মার্চ পর্যন্ত 15 দিন এসব দুর্ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে 346টি, সড়কে 351 জন নিহত ও 1046 জন আহত হয়েছে। একই সময় রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত ও 223 জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত ও 19 জন আহত এবং 3 জন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।